আর সহ্য করতে পারল না দেবু। এক লাফে পরিতোষবাবুর দেহটার উপর বসে তার শীর্ণ শরীরের গলাটা টিপে ধরল আর তার মাথা চাকাতে চাকাতে বলতে লাগলো, শালা ঘাটের মরা, তোর মরণ নেই, মরিস না কেন তুই? মর মর শালা। আপনারা শুনছেন লেখক কর্ণশীলের কলমে গ্রাম বাংলার ভূতের গল্প কালো ঘোমটা হলুদ চোখ। ফোনটা আসতেই দেবুর মেজাজটা খিঁচড়ে গেল। নিম্নচাপের বৃষ্টি বিভিন্ন লয়ে ঝরে পড়ছে, কখনো চরবর করে, কখনো ধীমে তালে। বাড়ির পেছনের গোবরের গাদা থেকে একটা ভ্যাপসা গন্ধ উঠে আসছে। দরজা জানালা বন্ধ থাকা সত্ত্বেও দুর্গন্ধটা বেশ স্পষ্ট। বিকেলের চা টেবিলে রেখে বহুবার ডাকাডাকি করেছিল মা, মটকা মেরে পড়েছিল। ফোনের ডিসপ্লেতে নামটা উঠেছে গাড়ির মালিকের। রিসিভ না করে উপায় নেই। সংক্ষিপ্ত কথাবার্তার পরেই ফোনটা কেটে গেল। নিজের দেহটাকে বিছানা থেকে বহু কষ্টে টেনে তুলে ঠান্ডা চা এক ঢোকে গিলে ফেলল। মুখটা বিষাদ হয়ে গেল পুরোপুরি। পেটটা একবার মুচড়ে উঠল। গলা তুলে বলল, মা, এই রেনকোটটা বের করে রাখো, আমি চান করে আসছি। বৃষ্টির দিনে স্নানের সময় শরীরে শীতকালের মতো একটা শিরশিরানি ভাব আসে। তার উপরে রাতে যদি ঠিকমতো ঘুম না হয় তাহলে তো কথাই নেই। চোখ জ্বালা, শ্বাস টান, কাঁধ আর পাঁজরে অসহ্য যন্ত্রণা, মুখের রুচি নষ্ট হয়ে যাওয়া, চাপা অম্বল, হাজারটা উপসর্গ এসে শরীরটাকে একেবারে আস্ত হসপিটাল বানিয়ে দেয়। তবুও অনেকক্ষণ ধরে স্নান করলো। না হওয়া ঘুমটা সম্পূর্ণ ধুয়ে ফেলতে না পারলে গাড়ি চালাতে চালাতে বর্ষার ঠান্ডা লেগে ঘুম পেয়ে যাবে। কলঘর থেকে বেরিয়ে জামাকাপড় পরতে পরতে মায়ের বিরক্ত ঘ্যান ঘ্যান শোনা গেল। এই তো বোলপুর থেকে এলি, আবার বেরোবি? এ ছাইয়ের কাজ কি না করলেই নয়? দেবু একটা দীর্ঘশ্বাস ফেলল, অঝোর ধারায় ঝরতে থাকা বৃষ্টির শব্দ শুনতে শুনতে। অমনিটা রাজুদা চালাতে দিয়েছে বাবার নেওয়া লোনের টাকা শোধ করার জন্যই। বাবা মারা যাওয়ার পর সংসার সামলে টিনের চালা দেওয়া দুকুঠুরি ঘরটা ও তুলতে পেরেছে রাজুদার সাহায্যেই। গাড়ি চালিয়ে যে সামান্য কিছু টাকা আসে তাই দিয়ে মা ছেলের সংসার চলে যায়। এমন সময় যদি রাজুদা কল করে বলে, হ্যালো ভাই, ভাই একটা হেল্প করতে হবে মাইরি, একটা পেশেন্ট পার্টি আছে মাইরি, তোকে একটু বড়াই দিকে যেতে হবে, পারবি ভাই? তার অর্থ দাঁড়ায়, দেবু বড়াই দিকে যা। না বলার উপায় নেই। এই বাজারে ড্রাইভারের অভাব নেই এখন। মিনিট 15 মধ্যে দেবু গাড়িটা রাজুর বাড়ির সামনে এসে দাঁড় করিয়ে দিল। একটু পরে ছাতা মাথায় দিয়ে এসে ওকে একটু অন্যরকম সুরে বলল, দেখ মাইরি, আজ তোর ইচ্ছে হলে ভাই তুই যাস না, ঠিক আছে? আর পেশেন্ট পার্টিরা যদিও বলেছে ডবল টাকা দেবে, আর ওই এক্সট্রা মালটা পুরোটাই তোর, ঠিক আছে? দেবু একটু আশ্চর্য হয়ে বলল, বেশি করে টাকা দিচ্ছে তো, আবার বারণ করছো কেন? আরে না, মানে বড়াই দিকে যেতে বলছে তো, তাই বললাম আর কি। হ্যাঁ, তো বড়াই দিঘিতে কি অসুবিধা? দেবু জানে অনেক সময় বাঁধা ড্রাইভার বাদ দিয়ে ঠিকে ড্রাইভার দিয়ে কাজ সারলে অনেক কম টাকায় বুঝিয়ে দেওয়া যায়। লাভের বেশিরভাগটাই যায় মালিকের পকেটে। কিন্তু রাজুদা তেমন লোক নয়। তবে হতেই বা কতক্ষণ? মানুষের স্বভাব কি আর পুঁথি পুঁজি দেখে পাল্টায়? এখন তো একবেলা একটু কমা বাজার হলে মায়েরও মুখ কালো হয়ে যায়। দাঁতে দাঁত চেপে দেবু বলল, দেখো, তুমি যদি কাউকে গাড়ি দিতে চাও তো এই নাও চাবি, আমার কোনো ব্যাপার নেই। রাজু রেগে গেল। দেবুকে ধমকের সুরে বলল, আরে ছোট লোকের মতো কথা বলছিস কেন ভাই? হ্যাঁ, তোকে কি আমি আমার লাভের জন্য বলেছি? হ্যাঁ, আমি তো বলছি তুই যা মাইরি।
আর আসলে ও এদারে কী বলতো, আমার নিজের বুকটা কেমন যেন ছ্যাক করছে ভাই, ওই জন্যই তোকে বলছি। আর দেখ, আমি তো আর তোর দাদা নই, আমি হলাম গিয়ে তোর মালিক। আরে মালিক হওয়ার শালা এই এক জ্বালা, বেশি কাজ দিলে বলবি শালা অত্যাচার করছে, আর কম কাজ দিলে মাইরি বলবি আমি কিপটে। হ্যাঁ ছাই শালা, এই না 500 টাকা লাগ, তুই তেল ভরে হাওয়া দেখে নিস টাকার একটু, চল যা যা যা। রাজু ছাতা মাথায় দিয়ে বাড়ির দিকে চলে গেল। বাড়ির সামনেটা নিচু, তাতে জল জমেছে। কাদা জলে বৃষ্টির ফোঁটা পড়ে বড় বড় বুদবুদ তৈরি হচ্ছে। একটা খোঁড়া ব্যাঙ জলে লাফিয়ে পড়েই ডুবে গেল। শুধু খসখসে পিঠটা জেগে রইল। গাড়িটা স্টার্ট দিয়ে দেবু পেট্রোল পাম্পের দিকে রওনা দিল। গাছের মাথায় মাথায় জমা হচ্ছে কালো কালো ঘন মেঘ। হঠাৎ হঠাৎ মনে হয় রাস্তার পাশের গাছগুলোর ছায়ায় কে যেন এসে দাঁড়িয়েছে, এক দৃষ্টে তাকিয়ে আছে পলকহীন চোখে। রাজু ঠিকই বলেছিল, আজ মনটা ছ্যাক করছে, কিছুই যেন ঠিক নেই, ভালো নেই আজ। পেট্রোল পাম্প থেকে বেরিয়ে আসার পর বৃষ্টির বেগ বাড়ল। উইন্ডস্ক্রিনে ওয়াইপার চালিয়েও খুব একটা লাভ হচ্ছে না। বন্ধ কাচের ভেতরের দিকে একটা বড় গুবরে পোকা আটকে আছে। ফরফর করে উঠতে গিয়ে পড়ে যাচ্ছে বারবার। ভেজা কাঁচের সার্সিতেও টিকে থাকতে পারছে না, জমে থাকা জলীয় বাষ্পে পিছলে যাচ্ছে। পিচ রাস্তার একদম বাঁ দিক ঘেঁষে খুব আস্তে আস্তে গাড়ি চালাচ্ছিল দেবু। প্রচণ্ড বৃষ্টির তোড়ে উল্টো দিক থেকে আসা গাড়িগুলোকে দেখা যাচ্ছে একদম সামনে আসার পর। তার উপর সংস্কারহীন রাস্তায় ফাটল গর্তের শেষ নেই। বড়াই দিঘির মোড়ে একটা মাত্র পুরনো বটগাছ, আর তার নিচে একটাই চায়ের দোকান। যে লাল মাটির রাস্তাটা পশ্চিম দিকে বড় রাস্তায় গিয়ে মিশেছে, সেটা এখন লাল জলের একটা ছোটোখাটো নালায় পরিণত হয়েছে। গাড়ি নিয়ে সে পথে যাওয়া একেবারেই অসম্ভব। চায়ের দোকানটায় দুটো লোক বসে আছে। রেইনকোটের হুডটা মাথায় দিতে দিতে দেবু দোকানটার সামনে দৌড়ে গেল। একটা অ্যালুমিনিয়ামের পাত্রে সরপরা চায়ের তলানি পড়ে আছে। উনুনের সামনে চাদর মুড়ি দিয়ে যে লোকটা বসে আছে, সেই বোধহয় দোকানের মালিক। ঘরের এক কোণে একটা ভাঙা চেয়ার, বেশ বুড়ো মতো একটা লোক সেটাতে বসে জলজলে চোখে তাকেই দেখছিল। দেবু দুজনের উদ্দেশ্যেই বলল, বলছি দাদা, এই রাস্তায় তো গাড়ি যাবে না, অন্য কোন রাস্তা দিয়ে বড়াই দিঘি যাবো একটু বলে দেবেন? চাদর মুড়ি দেওয়া লোকটা দেবুর দিকে তাকালো। লোকটার চোখ দেখে মনে হলো তার ঘুম পেয়েছে। নিষ্পন্দ চোখে সে তাকিয়ে রইল। কিছুক্ষণ তাকিয়ে থেকে অদ্ভুত ঘড়ঘড়ে সর্দি বসা গলায় বলল, ওই রাস্তা ধরে আস্তে আস্তে যান, জল বেশি জমেনি, খানা খন্দও কম। অন্ধকারে বসে থাকা বুড়ো লোকটা একটু নড়ে চড়ে বসে বলল, ওই বড় দিঘির উত্তর দিয়ে ঘুরে গেলে উঁচু পাকা সড়ক পাবে, 10 মিনিটে যাওয়া যায়। বড় রাস্তা ধরে 2 মিনিট গাড়ি চালিয়ে বাঁয়। দোকানি চোখ পাকিয়ে তাকালো বুড়োর দিকে, গম্ভীর গলায় বলল, সন্ধ্যা তো হয়ে এলো খুড়ো, ওই রাস্তার কথা আবার তুলছো কেন? দেবু একটু এগিয়ে গিয়ে কাঠের বেঞ্চে বসল। ব্যাপারটা জানা দরকার। পেশেন্ট পার্টি তুলতে গেলে ভালো রাস্তার খবর না জানলে রাস্তার মাঝখানেই পেশেন্ট এসে যেতে পারে। পেমেন্ট তো যাবেই, উত্তম মধ্যমও হয়ে যেতে পারে। দোকানির উদ্দেশ্যে সে বলল, কেন দাদা, ওই ঘুর পিচ রাস্তায় কি অসুবিধা? দোকানি গায়ের চাদরটা ভালো করে জড়িয়ে নিয়ে বসল। তারপর উনুনের অবশিষ্ট আঁচে হাত দুটো ঘুরিয়ে ঘুরিয়ে কিছুক্ষণ সেঁকে নিয়ে বলল, ও পথের হাওয়া ভালো নয়, খুব ভারী হাওয়া, পথ বেঁধে দেয়, চলাফেরা বন্ধ করে দেয়। দেবু অবাক হয়ে বলল, হ্যাঁ, হাওয়া ভারী? হাওয়া আবার ভারী হালকা হয় নাকি? ওই পথের পাশে যাওয়ার সময় বাঁ দিকে পড়ে। এক সময় দিঘির পাড়ে গ্রামের শ্মশান ছিল। সব গ্রাম তো আর নদীর পাড়ে বা কাছাকাছি হয় না। আশেপাশে গ্রামের লোক ওখানেই মরা পোড়াতো। বছর 24 আগের কথা। এক কাপালিক ওই শ্মশানে আস্তানা বানিয়ে বসে। তোমরা তখন খুব ছোট, মনেই নেই হয়তো। টানা 7 দিন বৃষ্টি হয়েছিল। মাঠ, পুকুর, ঘরবাড়ি
সব এক সমান সাদা হয়ে গিয়েছিল জলে ডুবে। খুব পরিষ্কার মনে নেই, তবে দাদুর হাত ধরে রেল স্টেশনে গিয়েছিলাম বন্যা দেখতে। রেল লাইনে নৌকা চলছিল, আবার ওখানে মাছও ধরছিল লোকে। হ্যাঁ, তাহলে বোঝো এদিকটা কি অবস্থা হয়েছিল। এসব অঞ্চল গঙ্গার পুরনো খাত, জানো তো। এখন তো গঙ্গা পুবে চলে গেছে, আগে এদিক দিয়েই বইতো, তাই জমি জমা সব নিচু, অল্প জলেই ভেসে যায়। গঙ্গা তো এখন আমাদের ওখানেও নেই, আরও পূবের দিকে চলে গেছে, ওই মায়াপুর ইস্কন ঘাটের দিকে। আমাদের নদী এখন মরি গঙ্গা। তা হলো কি, কাপালিক শ্মশানে এসে বসেছিল বৃষ্টি শুরুর আগে। দিঘির পাড়ের গাছের ডালপালা আর নিজের একটা তিরপল দিয়েই চালা মতো বানিয়ে নিয়েছিল। ওখানেই আগুন জ্বালাতো, অং বং সেসব করতো। সব সাধনা করার জন্য কোথা থেকে একটা শুকনো মেয়ে ছেলের মরাও জোগাড় করেছিল বলে শুনেছি। ঘটনাটি ঘটে বৃষ্টি শুরু হওয়ার রাতে। মরার উপর বজ্রাসনে বসে সাধনা শুরু করে সে। লোকে বলে হাতুড়ে ডাক্তারের মতো এও ছিল হাতুড়ে কাপালি। যোগ সাধনা না শিখেই পিশাচ সিদ্ধ হতে গিয়েছিল। সাধনার মাধ্যমে কাকে ডাকছে, কেন ডাকছে কিছুই জানতো না। এতে কি হয়েছিল জানো? দেবুর গলা অজান্তেই শুকিয়ে এসেছিল। ঢোক গিলে একটা ব্যর্থ চেষ্টা করে সে জিজ্ঞাসা করল, কি কি হয়েছিল? গলা নামিয়ে বৃষ্টিধারার শব্দের সঙ্গে গলা প্রায় মিশিয়ে দিয়ে সে বলল, অন্যরা চলে এসেছিল। অন্যরা? ও মানে তেনারা, মানে ওই ভয়ঙ্কর ভূত প্রেত তো? না, অন্য কিছু। ভারী হাওয়া নেমে এসেছিল আকাশ ছিঁড়ে বা পাতাল ফুঁড়ে, আর সে হাওয়া সব রকম রূপ নিতে পারে। বড়াই দিঘির বুড়োরা বলে সেবারের বন্যা আকাশ বা বাঁধের জলে হয়নি। তবে ওই ভারী হাওয়া বন্যার রূপ নিয়ে হাজার হাজার প্রাণ ফসল গিলে খেয়েছিল। আকাশে সূর্য না থাকলেই ওরা শিকার ধরে। আচ্ছা, ওই কাপালিকের কি হলো? দেহ পাওয়া যায়নি, শুধু দেহের খোলটা পাওয়া গিয়েছিল। ভিতরের হাড় মাংস সব বিলকুল সাফ। দেবুর গাটা শিরশির করে উঠল। এতক্ষণে সব গাল গল্প মনে হচ্ছে তার। ভয়টা এবার সে পাচ্ছে সম্পূর্ণ অন্য কারণে। এইসব নির্জন পথের মোড়ে চুপচাপ দোকানগুলোর সঙ্গে ছিনতাইবাজদের সাঁট থাকে। নইলে এমন জনমনীষীহীন রাস্তায় সাকুল্যে 10 কাপ চা হয়তো বিক্রি হয় না। চা বেচার আরে ওরা চোর ডাকাতের আর কাঠির কাজ করে। কথা না বাড়িয়ে দেবু গাড়ির দিকে ফিরে চলল। ঘর করে সর্দি বসা গলাটা পিছন থেকে আরেকবার বলে উঠল, অত ঘুরে যেও না, ওই পথ দিয়েই যাও। সূর্য তো ডোবার সময় হয়নি এখনো। যত সাপ, ভূত আছে নাকি? মনে মনে তাকে সাপসাপান্ত করে গাড়ি স্টার্ট দিল দেবু। তারপর সোজা উত্তরে পাকা রাস্তা ধরে ছোটালো সবুজ অমনিটা। বড় রাস্তাটা সোজা বর্ধমান যায়। সেটা ধরে মিনিট 3 যাওয়ার পর বাঁদিকে অপেক্ষাকৃত সংকীর্ণ একটা কালো পিচের রাস্তা বেঁকে গেছে। বড় রাস্তায় যেমন দুদিকে সোনাঝুরি, জারুল, ইউক্যালিপটাসের সারি দেখা যাচ্ছিল, এই রাস্তাটা ধরতেই গাছগুলো দৃশ্যপট থেকে মুছে গেল। দিগন্ত রেখার মধ্যে কোথাও কোনো গাছ তো নেই। ফসলও আদৌ আছে কিনা বৃষ্টির তোড়ে বোঝা অসম্ভব। রাস্তার একদম কিনারা থেকে বুক অবধি বড় বড় ঘাসের জমি শুরু হয়েছে বোঝা যায়, যেগুলোর মাথা কখনো নুয়ে পড়ছে কালো রাস্তার উপর, কখনো বা বিপরীত দিকে। 2-1টা কাঁচবন্ধ গাড়ি উল্টো দিক থেকে ছুটে আসছে, বা মোটর বাইকও। এছাড়া অন্য কোনো জীবন্ত প্রাণীর চিহ্ন মাত্র নেই। মিনিট 2 যাওয়ার পর রাস্তার বাঁ দিকে ঘন সন্নিবিষ্ট কয়েকটা বড় বড় গাছ দেখতে পেল দেবু। শেওড়া, পাকুড়, চালতা মিলিয়ে 1/2 কাঠা মতন জায়গায় ঘন হয়ে গাছগুলো বড় হয়েছে। অদ্ভুত তাদের সন্নিবেশ। শুধু ওটুকু জায়গা ছাড়া আর কোথাও কোনো গাছ নেই। পথের বিপরীত দিকেও শূন্য প্রান্তর আর বৃষ্টি। রাস্তা ঢাল বেয়ে যেখানে গাছগুলো শেষ হয়েছে
সেখান থেকে দক্ষিণের দিগন্ত পর্যন্ত একটা বিশাল জলাশয় দেখা যাচ্ছে। এমন পরিবেশ দেবু আগে কোনোদিন দেখেনি। আদিগন্ত শূন্য মাঠের মধ্যে বিরাট এক জলাশয় আর কয়েকটি মাত্র গাছ। আপনা থেকেই যেন গাড়িটা দাঁড়িয়ে গেল। গাছগুলো অদ্ভুত একটা নির্দিষ্ট লয়ে মাথা নাড়ছে। সেদিকে তাকিয়ে থাকতে ওর চোখ দুটো বুজে আসছিল। একটা মোহগ্রস্ততা ওর সমগ্র সত্তাকে ঘিরে ধরছিল। নিজের সম্পূর্ণ অজান্তেই গাড়ির স্লাইডিং দরজাটা টেনে খুলে ফেলল দেবু। তারপর বর্ষাতিটা মুখ পর্যন্ত টেনে গাড়ি থেকে নামল। চলন্ত গাড়ির শব্দ আর বন্ধ কাঁচের জন্য এতক্ষণ যা বোঝা যায়নি তা হলো শুধুমাত্র বৃষ্টি ছাড়া দ্বিতীয় কোনো শব্দ নেই এখানে। গাছগুলো এক জায়গায় একে অপরের গায়ে ঠেস দিয়ে গুটিসুটি মেরে দাঁড়িয়ে আছে। গাছগুলোর দাঁড়ানো দেখে দেবুর হঠাৎ কেমন যেন মুরগির দোকানে মুরগিগুলোর কথা মনে পড়ল। গাছগুলো যেন একে অপরকে ঠেলে ঠেলে কোনো অদৃশ্য ভবিতব্যের দিকে ঠেলে দিতে চাইছে। গাছগুলো ভয় পেয়ে আছে। পায়ে পায়ে গাছগুলোর দিকে এগিয়ে গেল দেবু। ও জানে এখানে ওর কোনো প্রয়োজন নেই। এখানে দেরি করার কোনো কারণ সে কাউকে দেখাতে পারবে না। তবুও ওই মৃদু মৃদু দোল দেওয়া জলতল, ঠেলা ঠেলি করে জায়গা করে নিতে চাওয়া গাছগুলো তাকে দাঁড় করিয়ে রাখল। আরও কয়েক পা এগিয়ে গেল দেবু। আরও কয়েক পা এগিয়ে দেবু বাধা পেল। সামনে কিছু নেই, তবু বাধা পেল। প্রথমে নাক, তারপর বুক, কপাল, পেট। অদৃশ্য কিছুতে যেন আটকে যেতে লাগলো। কঠিন কিছু বাধা নয়, তবুও বাধা। ওর মনে হলো রাস্তার পাশ থেকে দিঘির জল পর্যন্ত বাতাস খুব ভারী আর ঘন। তাকে ভেদ করে এগিয়ে যাওয়া যায়, কিন্তু গতি আপনি কমে আসে। গাছগুলো নিঃসাড়ে দাঁড়িয়ে ভিজছে। পাতাগুলো ডালপালা এমনভাবে দুলছে যেন তাদের দোলাও ওই ভারী হাওয়াতে দুলতে বেশ বাধা পাচ্ছে। একটা বড়সড় পাথরে ঠোক্কর খেল দেবু, কিন্তু পড়ে গেল না। তার ধীর গতির জন্যই পড়তে পড়তে সামলে নিল দেহটা। তখন তার মনে পড়ল সে ভুল করেছে। এই বিরাট জলাশয়ের তীরের শূন্যতায় সে বেমানান। এখানে তার কোনো দরকার নেই। তাকে এখনই গাড়ি চালিয়ে বড়াইদিঘি গ্রাম থেকে রুগী আনতে হবে। নিজেকে থামিয়ে পিছনে ফিরতেই দেবু বুঝল এই কাজটাও তাড়াহুড়ো করে হবে না। আসার মতো ফেরাটাও খুব আস্তে আস্তে হচ্ছে। আর ওর দেহের সঙ্গে বেশ কিছু অদৃশ্য ভারী হাওয়াও চলে আসছে গাড়ির দিকে। গাড়িটা দরজা খোলা অবস্থায় ভিজছে। ওর এমন হাঁটা দেখে গাড়িটা যেন দরজার হা খুলে অবাক হয়ে আছে। ভারী হাওয়ার অংশটা পেরোতেই খুব জোরে সামনের দিকে ছিটকে গেল দেবু, এবং সঙ্গে সঙ্গেই কিছুটা ভারী হাওয়া ওর কানের পাশ দিয়ে ছুটে গিয়ে গাড়ির খোলা দরজায় আছড়ে পড়ল। দেবুর বুকটা কেঁপে উঠল স্বাভাবিক বায়ুমণ্ডলে ফিরে। এমন পরিস্থিতি তো স্বাভাবিক নয়। এমন অপার্থিব ব্যাপারের কথা সে কোনো দিন কারোর মুখে শোনেনি। প্রচণ্ড শক্ত স্নায়ু তার। বাবা মরা ছেলে, বেশি লড়াই করে তাকে এত দূর পৌঁছতে হয়েছে। তবুও শির দ্বারা শিরশির করে উঠল। বাকি দূরত্বটা দৌড়েই পার হয়ে গেল দেবু। দরজাটা বন্ধ করার ঠিক আগে একটা তীব্র গোঙানি কানে এলো তার। কেউ যেন দু হাত দিয়ে গলা টিপে ধরে কাঁদছে। গাছগুলোর পাতায় একটা দোলুনি দেখা গেল। মাথা নাড়ছে তারা পাশাপাশি। দেবু গাড়ি ছেড়ে দিল। বড়াইদিঘি পৌঁছতে হবে, এবং খুব তাড়াতাড়ি। মিনিট পাঁচেকের বেশি সময় লাগলো না পৌঁছতে। গ্রামে ঢোকার আগে ঠিক দক্ষিণ দিক থেকে লাল মাটির রাস্তাটা পিচের রাস্তায় এসে মিশেছে। দুটো লোক ছাতা মাথায় দিয়ে রাস্তাটা থেকে বেরিয়ে এসে খুব অবাক হয়ে দেবুর গাড়িটা দেখছিল। সিটগুলো ভিজে স্যাঁতসেঁতে, তাতেই যেন গাড়িটা একটু ভারী ভারী হয়েছে। একটা পলেস্তারা খসা বাড়ির সামনে ছাতা মাথায় দিয়ে অনেকগুলো লোক দাঁড়িয়ে আছে। হাঁটু পর্যন্ত গুটিয়ে রাখা লুঙ্গি, ফুল প্যান্ট। দেবু নামতেই
একজন হন্তদন্ত হয়ে এগিয়ে এলো। প্রচণ্ড বৃষ্টিতে কথা শোনা যায় না। লোকটা ছাতা শুদ্ধ মুখ দেবুর মুখের খুব কাছে নিয়ে সে বলল, সঙ্গে করে লোক এনেছেন কেন? দেবু প্রথমটা বুঝতে পারেনি। কথাটা বোধগম্য হবার পর একটু বিরক্ত হলো। নেশা টেশা করেনি তো লোকটা? লোকটাকে গাড়ির সামনে টেনে এনে গাড়ির দরজা খুলে দিয়ে বলল, কোথায় লোক? লোকটা ভেতরে উকি মেরে চুপচাপ হয়ে গেল একটু। তারপর কেমন একটা বোকাটে গলায় বলল, না মানে মনে হলো পিছনের সিটে কেউ যেন বসে আছে। যাই হোক, আপনি একটু অপেক্ষা করুন, আমরা গিয়ে রুগীকে নিয়ে আসছি। দেবু তাড়াতাড়ি করে বলে উঠল, দাঁড়ান দাঁড়ান, আমিও যাব। পেশেন্ট পার্টির জন্য আমার গাড়িতে একটা বড় পলিথিনের পোশাক রাখা আছে, ওটা পরিয়ে নিতে হবে। নইলে আপনারা সব ভিজিয়ে একসা করবেন, আর নইলে কিছু একটা হয়ে গেলে সব দোষই আমার গায়ে। সস্তা যান ড্রাইভার কাজ, জানেন তো। এই নিন, ধরুন পলিথিনটা। লোকটা ফিকে হাসলো। সামনের সিটটা খুলে পোশাকটা বার করলো দেবু। রাজুদা এসব ব্যাপারে সবার চেয়ে আলাদা। ইটালি বেড়াতে গিয়ে নিয়ে এসেছে। ও দেশে রোগীদের দেহ এভাবে মুড়িয়ে নিয়ে যাওয়া হয়। বৃষ্টি কেন, তুষার ঝড়, বালি ঝড়েও গায়ে টোকাটি লাগবে না। গাড়ি থেকে পলিথিনের পোশাকটা নিয়ে দেবু দেখল লোকটা তখনও উকি মেরে গাড়ির ভেতরটা দেখছে। দেবু গলা তুলে বলল, ও মশাই, আরে রাত বাড়বে তো, চলুন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চলুন। ভিড়ের মধ্যে থেকে আরও দুটো লোক ওদের সঙ্গে একটা খুব পুরনো বাড়ির মধ্যে ঢুকলো। মোট 5 জন। প্রথম লোকটা আগে আগে যাচ্ছিল। উঠোন পার হয়ে কয়েক ধাপ গোলাকৃতি লাল সিঁড়ি, কোনাগুলো ক্ষয়ে গেছে। দেবু সামনের লোকটাকে জিজ্ঞাসা করল, পেশেন্ট কে হয় আপনার? লোকটা বলল, আমরা কেউই পরিতোষবাবুর কেউ হই না। এই আমি হলাম রমেন, পিছনে দুজন প্রণব আর শিবা। আমরা হলাম ছাড়া গরু, এই টুকটাক লোকের কাজে লাগি। পরিতোষবাবুর ওই এক মেয়ে আছে, বিয়ে হয়ে গেছে। কেরোলেনা কোথায় থাকে খবর পেয়েছে, আস্তে আস্তে বোধহয় পরশু। এত বড় বাড়িতে উনি একা থাকেন নাকি? আরে সুস্থ সবল মানুষ, পাড়ার একটা মেয়ে মানুষ এসে রান্নাবান্না করে দিয়ে যায়। এই তো পরশুও উনি আমাদের এই বাচ্চা ছেলেগুলোর সঙ্গে ফুটবল খেললেন। বলেন কি? শিবার বয়স কিছু কম, 30-এর এদিকেই। সে বলে উঠল, একদম সত্যি, আমিও খেলেছি সঙ্গে। কি পাঞ্চোর পায়ে, না দেখলে বুঝবেন না। দেবু আশ্চর্য হয়ে বলল, তা সে মানুষ হঠাৎ করে বিছানায় পড়ে গেল কেন? থমকে দাঁড়ালো রমেন। হবেই হবেই, রাত করে বড়াই দিঘির পাশ দিয়ে বাইক চালিয়ে এসেছেন। কেউ তো আসে না, এলেও তো জ্যান্ত ফেরে না। উনি এসেছেন, তবে আশা খুব একটা নেই। শিকার তো আর বড়াই বাতাস সারবে না। না, দেবু বুকের কাছে একটা হোঁচট খেল। নাক দিয়ে এক ফোঁটা তরল গড়িয়ে পড়ল মনে হলো ওর। দেওয়াল ধরে সামলে নিল দেবু। প্রণব ঠিক পিছনেই ছিল তার। দেবুর কাঁধে হাত দিয়ে সে বলল, ও মশাই, কি হলো? নাক দিয়ে রক্ত পড়ছে কেন? দেবু সামলে নিয়েছে। অনেক কষ্টে মনের ভাব গোপন করে বলল, ও কিছু না, রাত জাগা তো, বোলপুর থেকে দুপুরেই ফিরেছি, মাথাটা একটু ঘুরে উঠেছে। ও কিছু না, চলুন। বারান্দা আর একটা চৌকো মতো ঘর পার হয়ে অনামিকার ঘরে ঢুকলো রমেন। তার পেছনে দেবু। শিবা আর প্রণব বাইরের ঘরেই দাঁড়িয়ে রইল। ঘরের খিড়কির দরজার পাশের জানালার কাছে থাকা টেবিলের ওপর একটা হ্যারিকেন জ্বলছে টিমটিম করে। কাঁচের চিমনিটা বেশ পুরু হয়ে কালি পড়েছে। কালচে হলদে আলোয় একটা মোটামুটি খাট পাতা আছে, আবছা বোঝা যাচ্ছে। রমেন হঠাৎ দাঁড়িয়ে পড়ল। তীব্র শ্বাস টানার শব্দ শোনা যাচ্ছে। দেবুও শুনেছে। একটা পকেট টর্চ সবসময় সঙ্গে থাকে রাতে বেরোলে। আজ তাড়াতাড়িতে আর মেজাজ খারাপ থাকায় টর্চটা সে আনতে ভুলে গেছে। রমেন দুপা এগিয়ে বলল, কে? ও, নরেনের মা, তুমি বাড়ি যাওনি এখনো? রমেনের কাঁধের উপর দিয়ে দেবু দেখল একটা মহিলা খাটের পাশে বসে ঝুঁকে পড়েছে। বিছানায় শোয়া লোকটার মাথা মহিলার ঘোমটায় ঢাকা পড়ে গেছে, কিন্তু পায়ের আঙুলগুলো কাঁপতে কাঁপতে যে টান টান হয়ে রয়েছে রমেনের নজরে না পড়লেও দেবু খেয়াল করল। একটু পিছিয়ে টি পয়েন্ট থেকে হ্যারিকেনটা তুলে আনতেই
সেই মহিলা হনহন করে উল্টো দিকে দরজা দিয়ে চলে গেল। রমেন আবার ডাকলো, কি হলো? ওদিকে যাচ্ছ কেন নরেনের মা? ঘোমটা টানা মূর্তিটা দরজা পার হয়ে খিড়কির বারান্দায় পড়ল। জলো হাওয়ার একটা ঝাপটা ঘরে ঢুকে পড়ল সেদিক দিয়ে। কনকনে ঠান্ডা হাওয়া। সেদিক থেকে একটা কুকুর করুণ স্বরে কাঁকিয়ে উঠল। রমেন সেদিকে যাওয়ার উপক্রম করতেই দেবু তাকে টেনে দাঁড় করালো। তারপর বিছানায় শোয়া লোকটির দিকে আঙুল দেখালো। রমেন আঁতকে উঠল। এ কি? শীর্ণ কঙ্কালসার যে মানুষটি শুয়ে আছে তার পক্ষে আর যাই হোক 2 দিন আগে ফুটবল খেলা তো সম্ভব নয়। চোখ দুটো ঠেলে বেরিয়ে আসছে, বুকটা হাফড়ের মতো ওঠানামা করছে, আর স্টিম ইঞ্জিনের শীষ দেওয়ার মতো শব্দ করে যতটা শ্বাস সে টেনে নিচ্ছে ফুসফুস থেকে তার 1% বেরিয়ে আসছে কিনা সন্দেহ। রমেনের চিৎকার শুনে বাকি দুজনও ঘরে এসে গিয়েছিল। তারাও বিস্ময়ে হতবাক হয়ে চাপা আর্তনাদ করে উঠল। বাইরে হাওয়া আর বৃষ্টির শব্দ বাড়ছে ক্রমশ, বাড়ছে রমেনের বিলাপও। ইনিয়ে বিনিয়ে সে একটানা বলে চলেছে, এই তো আধ ঘন্টা আগে অত তাগড়াই লোকটাকে দেখে গেলাম, এই তো একটু আগেও। একদিনের জ্বরে কারোর এমন হয়? দেবুরও আজ নিজের স্নায়ুর উপর নিয়ন্ত্রণ নেই। খুব কষ্টে সে কথাগুলো জড়ো করে বলল, এখনই নিয়ে চলুন, হয়তো বাঁচতেও পারেন। একটা কান্না ভেজানো চিৎকারের শব্দ হঠাৎ ভেসে এলো খিড়কির খোলা দরজার ওপার থেকে। প্রণব আর শিবা তখনও সেই অদ্ভুত নারী মূর্তিটি দেখেনি। কান্নার শব্দ শুনে প্রতি জোড়া চোখ গেল সেদিকে। খোলা দরজার বাইরে অঝরে ঝরে পড়ছে অবিরাম বৃষ্টির ধারা, আর মেঘ আর রাত্রি যেখানে নরম পাকের মতো মাখামাখি হয়ে আছে সেখানে ধীরে ধীরে জমা হচ্ছে গনগনে আগুনের মতো হলুদ অনেকগুলো বিন্দু। কান্না মেশানো চিৎকারগুলি ধীরে ধীরে সংখ্যায় বৃদ্ধি পাচ্ছে। হ্যারিকেনের কালিমাখা আলো দরজা পার হয়ে জংলা জমির কিছুটা আলোকিত করছিল। সেই আলোতে হলুদ চোখের ঘোমটা টানা একটা নারী দেহ খুব আবছাভাবে দেখা গেল। সে খুব ধীর পায়ে এগিয়ে আসছে। তার পিছনে এগিয়ে আসছে আরো আরো অনেকগুলো হলুদ চোখ। প্রণব আর শিবা তখনও নারী মূর্তিটিকে ঘরের মধ্যে দেখেনি। কিছুটা হলেও বেশি সাহস তাদের মধ্যে সঞ্চিত ছিল, তাই ওরা দুজনে একত্রে ছুটে গিয়ে খিড়কির দরজাটা বন্ধ করে দিল। শিবা হাঁপাতে হাঁপাতে বলে উঠল, পরিতোষবাবুর দেহটা পলিথিনের পোশাকে ঢুকিয়ে দাও দেবুদা। সামনের দরজা দিয়ে বেরিয়ে গেলেই হবে, ওদিকটায় বোধহয় ওরা নেই। দেবু আর রমেন পাথরের মতো দাঁড়িয়েছিল। অনেকগুলো কুকুর বাড়িটাকে ঘিরে ডেকে উঠল একসঙ্গে। ভয় পেয়েছে তারা। তীব্র কিউ কিউ শব্দগুলো ক্রমে দূরে মিলিয়ে যেতে লাগলো। এলাকার সমস্ত কুকুর প্রবল ভয়ে বাড়িটাকে একলা ছেড়ে পালাচ্ছে। শিবা আবার তাড়া দিল, ও দেবুদা, কি ভাবছো? বডিটা তোলো নাকি? দেবু চমকে উঠল। মোহগ্রস্ত ভাবটা কেটেছে তার। গলা খাঁকড়ি দিয়ে সে ফিসফিস করে বলল, টেবিল থেকে হ্যারিকেনটা নিয়ে এসো তো। ঠিক মতো বুঝতে পারছি না বডিটা কি অবস্থায় আছে। পলিথিনটা জড়াতেও ভালো লাগবে। শিবা তাড়াতাড়ি হ্যারিকেনটার দিকে এগিয়ে গেল। জানালার বাইরে নীল বিদ্যুতের আলো ঝলসে উঠল, আর সেই সঙ্গেই শোনা গেল বাজ পড়ার কড়কড় শব্দ। খুব কাছেই পড়েছে বাজটা। বজ্রপাতের শব্দে ঘরের অন্যান্য সমস্ত শব্দ ঢাকা পড়ে গিয়েছিল। সেই গুরু গুরু নিনাদ ঢেউ তুলে দিগন্তে হারিয়ে যেতেই জানালার কাছ থেকে ক্ষীণ আর্তনাদটা ভেসে এলো। ওরা এতক্ষণ শ্বাস টানে প্রবলভাবে ওঠানামা করতে থাকা পরিতোষবাবুর অস্থিপিঞ্জরের দিকে তাকিয়েছিল বিস্মিত মুখে। মনে হচ্ছিল চামড়া আর হাড়ের মধ্যবর্তী মাংস মেদ কে যেন নিপুণভাবে শুষে নিয়েছে। জানালার কাছে আর্তনাদটা শুনে সবকটা শরীর এক লহমায় সেদিকে ঘুরে গেল। আর যে ভয়ঙ্কর দৃশ্য তাদের চোখে পড়ল তাতে ওদের শ্বাস প্রশ্বাস কয়েক মুহূর্তের জন্য বন্ধ হয়ে গেল। শিবার হাত পা ছটফট করছে প্রচণ্ড যন্ত্রণায়। মেঝের উপর আছড়ে পড়ছে বারবার। তার দেহটা টেবিলের উপর থেকে থরথর করে কাঁপছে। তার মাথাটাকে জানালা দিয়ে ঘরের ভেতর দিকে ঢুকে আসা ঘোমটা টানা একটা মাথা ঘোমটার অন্ধকারে সম্পূর্ণ ঢেকে নিয়েছে। না দেখা গেলেও স্পষ্ট বোঝা যায়
ওই ঘোমটার আড়ালে থাকা কোনো অপার্থিব মুখ শিবার মাথাটাকে শুষে খাচ্ছে পরম তৃপ্তিতে। তার শরীরের চামড়ার নিচ থেকে তরল অংশ, মাংস একত্রে তলা পাকিয়ে ছুটে চলেছে অন্ধকার ঘোমটার অন্ধকারে। চামড়া ফেটে যাচ্ছে, ছিঁড়ে যাচ্ছে শিরা উপশিরার বাঁধন। লাল কালো রক্ত ফেটে যাওয়া হাড়ের মজ্জা গড়িয়ে নামছে মেঝেতে। রমেন, দেবু আর প্রণব বড়াই দিঘির পাড়ের গাছগুলোর মতো একে অপরের গায়ে ঠেলাঠেলি করে ক্রমশ পরিতোষবাবুর খাটের আড়ালে চলে যাচ্ছিল। একটানা ভয়ার্ত আর্তনাদ বেরিয়ে আসছিল তাদের গলা থেকে। তাদের বিস্ফারিত চোখের সামনে শিবার শরীরটা স্থির হয়ে গেল একসময়। আর ঠিক তখনই ঘোমটা ঢাকা মুখটা ওদের দিকে তাকালো। চোখ দুটো মুখের লম্বালম্বি অবস্থিত। নাকের এক জায়গায় একটা খোঁদল ছাড়া আর কিচ্ছু নেই। আর সবচেয়ে ভয়ঙ্কর হলো মুখের গহ্বরটা একটা লম্বা নলের মতো সরু হয়ে অনেকটা এগিয়ে এসেছে মুখমণ্ডলের সীমা ছাড়িয়ে। আর সেই মুখবিবরের সামনে ঝকঝক করছে মাছের দাঁতের মতো অসংখ্য অগণিত ক্ষুদ্র ক্ষুদ্র দাঁত। দেবুদের সামনে চুরি করতে গিয়ে ধরা পড়ে গিয়েছে এমন একটা লজ্জিত মুখের ভাব করে খুব সন্তর্পণে শিবার দেহটা মাথা কামড়ে খোলা জানালা দিয়ে টেনে নিয়ে গেল মেয়ে মানুষটা। আর সঙ্গে সঙ্গে জানালার ওপারে অন্ধকারে শুরু হলো অনেকগুলো হায়নার গোঙানির মতো শব্দ। চামড়া মাংস ছেঁড়ার শব্দ, হাড় খুলি ফেটে যাওয়ার শব্দ। মাকে মাকে নিয়ে চলো, আমাকে 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 ডাক্তারের কাছে কাছে নিয়ে। পরিতোষ ক্ষীণ, প্রায় শ্বাসরুদ্ধ গলায় বলে উঠেছেন। হা মুখ দিয়ে শ্বাসাঘাত আর কথা একসঙ্গে বেরিয়ে আসছে অস্পষ্টভাবে। প্রণব আর রমেনের কথা বন্ধ হয়েছিল। দেবু চাপা গলায় গর্জন করে উঠল, আজকে রাতে যদি আমি কোনো মতে বেঁচে যাই, নিজের হাতে এই পরিতোষ আর যে আমাকে ফোন করে ডেকে এনেছিল তাকে খুন করে যাব। আর রাজুটাকেও ছাড়বো না, ওটাকেও মারবো। রাগ আর মরিয়া মনোভাব অনেক সময় ভয়ের পরিমাণ কমিয়ে দেয়। প্রণব জানালার দিকে সাবধানী চোখে আর একবার দেখে নিয়ে পাল্টা বলে উঠল, এ ছেলেটার একবার, তুই মরেছিস এখনো? হ্যাঁ, মরলো তো আমার বন্ধু, তো নখরা মারাচ্ছিস কেন বে? তুই আমাদের খুন করবি আর আমরা দাঁতকে লিয়ে তোকে বলবো নে আমাদের মার নাকি? বেশি ক্যালামো না মেরে একসঙ্গে ভাবার চেষ্টা কর পরিতোষ বাবুকে নিয়ে কি করে পালাবি। রাত কেটে গেলে আর ভয় নেই। আর আগে ওরা কোনোদিন বড়াই দিঘি ছেড়ে পাড়ার ভিতরে আসেনি, আমরা কেমন করে জানবো যে এমন হবে? দেবু চুপ করে গেলেও মনের মধ্যে রাগটা চেপে রাখল। এই বৃষ্টি, প্রায় দুরাত জেগে থাকা, খালি পেট, অসুস্থতা আর সর্বোপরি এই ভয়ঙ্কর অপার্থিব ঘটনাবলী তার স্বাভাবিক চিন্তাভাবনাকে সম্পূর্ণ নষ্ট করে দিয়েছিল। তার ভেতরেও যেন একটা পিশাচ ক্রমশ মাথা চাড়া দিয়ে উঠছিল। সময়ের সঙ্গে সঙ্গে সে হিংস্র হয়ে উঠছিল। এরই মধ্যে পরিতোষ আবার কাঁকিয়ে উঠলেন। ওরা ওরা এই বাড়িতেই আসবে আসবে বড়াই দেখি পার করলে ফেটে যায় খুব। বড়াই দেখি পার করতে পারলে ওরা ওরা পিছু নেবে না, ওরা পিছু নেবে না। হঠাৎ দেবুর মাথায় একটা চিন্তা বিদ্যুতের মতো ঝলসে উঠল। পরিতোষবাবু তো শুধু গাড়ি চালিয়ে ওই রাস্তা দিয়ে ফিরেছিলেন, তাই শুধুমাত্র ওই ভয়ঙ্কর জীবদের লক্ষ্যে পরিণত হয়েছিলেন। কিন্তু বড়াই দিঘির পাড়ে গাড়ি দাঁড় করিয়ে জলের কিনারা পর্যন্ত তো গিয়েছিল দেবু নিজেও। আর 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 ওই প্রেতিনীর দল এই গ্রামে এসেছে তার সঙ্গে। এই গ্রামে পৌঁছে গাড়ি থেকে নামার পর রমেনের বলা প্রথম কথাটা মনে পড়ল ওর। সঙ্গে করে লোক এনেছেন কেন? তার মানে
তার মানে তখন গাড়িতে ওই বড়াই দিঘির জিপটা বসেছিল, রমেন ওই প্রাণীটাকেই দেখেছিল। তাহলে এখন পরিতোষ শুধু নয়, দেবুও ওদের লক্ষ্যে, আর লক্ষ্যের মধ্যে যে বাধা হয়ে আসবে তাদেরও শিবার মতো ভয়ঙ্কর অবস্থা হবে। হাত পা ঠান্ডা হয়ে আসছিল দেবুর। ও বুঝতে পারছিল সূর্য ওঠা না পর্যন্ত নিজেকে বাঁচিয়ে রাখতেই হবে। চিন্তাটা মনের মধ্যে ঠিক মতো গেঁথে নেওয়ার আগেই প্রণব বলে উঠল, পরিতোষবাবু একেবারে ঠিক কথাই বলেছেন। বড়াই দিঘি পার করতে পারলেই আর ভয় নেই। শিবার দেহটা ওদের খোরাক হয়ে আছে বলে এখনো ওরা ঘরে ঢোকার চেষ্টা করেনি। ওটা শেষ হলেই। কথাটা শেষ করতে পারল না প্রণব। তার আগেই দেবু শরীরের সব সাহস একত্র করে ছুটে গেল জানালাটার দিকে। সশব্দে সেটাকে বন্ধ করে সে ফিসফিস করে বলে উঠল, চারিদিক বন্ধ আছে, আর ভয় নেই। সূর্য উঠলে তারপরেই এখান থেকে বেরাবো। ঘেঁয়ো কুকুরের মতো একটা করুণ কান্নার শব্দ বেরিয়ে এলো পরিতোষবাবুর গলা থেকে। কান্না জড়ানো গলায় তিনি বলে উঠলেন, আমি আর বাঁচব না। নিয়ে চলো, নিয়ে চলো, নিয়ে চলো। এক টানা চলতে থাকা এই নাকি কান্নাটা দেবুর মাথায় ক্রমশ আগুন জ্বালিয়ে দিচ্ছিল। মনের ভিতরে জন্ম নেওয়া রাক্ষসটা নিয়ন্ত্রণের বাইরে ছিঁড়ে বেরিয়ে আসতে চাইছিল বারবার। হঠাৎ পায়ের পাতার উপরে একটা সুরসুর করতে থাকা অনুভূতি হতেই পায়ের দিকে তাকিয়ে তার সারা শরীরে ঘিন ঘিন করে উঠল। বর্ষায় বেড়ে ওঠা অজস্র সাদাটে ধূসর রঙের কেন্ন খিড়কির দরজার নিচ দিয়ে ঢুকে এসেছে ঘরে, আর তারই কয়েকটা পায়ের পাতার উপর ঘুরে বেড়াচ্ছে। প্রবল ঘেন্নায় পা ছুঁড়ে কীটগুলোকে ছেড়ে ফেলতে গিয়েই টেবিলের পায়ার অসাবধানতাবশত একটা জোরালো ধাক্কা লাগলো তার পায়ে। কাঠের উপরিতল ভেদ করে বাইরে বেরিয়ে থাকা পেরেকে পায়ের অনেকটা অংশের মাংস সম্পূর্ণ থেঁতলে গেল। অসহ্য যন্ত্রণায় সারা শরীর ঝনঝন করে উঠল দেবুর। দাঁতে দাঁত চেপে ব্যথাটা সইয়ে নেওয়ার চেষ্টা করছিল। এমন সময় আবার পরিতোষবাবুর অসহ্যকর নাকি কান্নাটা কানে এলো। কই গো, চলো ও ড্রাইভার। আর সহ্য করতে পারল না দেবু। এক লাফে পরিতোষবাবুর দেহটার উপর বসে তার শীর্ণ শরীরের গলাটা টিপে ধরল, আর তার মাথা ঝাঁকাতে ঝাঁকাতে বলতে লাগলো, শালা ঘাটের মরা, তোর মরণ নেই, মরিস না কেন তুই? মর মর শালা। একটা প্রচন্ড আঘাত দেবু অনুভব করলো তার কপালের মাঝামাঝি। বিস্মিত দুটো চোখ সামনের দিকে তুলে দেবু দেখল প্রণবের হাতে একটা পিতলের প্রদীপদান। সেটা দিয়েই দেবুর মাথায় আঘাত করেছে সে। মুহূর্তের মধ্যে দেবুর চোখের সামনে সবকিছু অন্ধকার হয়ে গেল। একটা ঢিমে হলদেটে আলো আর দুটো প্রায় আবছা মুখ দেবুর চোখের সামনে নড়াচড়া করছিল। খুব অস্পষ্ট কয়েকটা কথা শুনতে পাচ্ছিল সে। না, মরেনি। হাত পা ঠিক করে বেঁধেছিলি তো? হ্যাঁ, ওটা হাতেই রাখ। বাড়াবাড়ি করলে মেরে জানলার বাইরে ফেলে দেব। পাশ ফিরতে গিয়ে দেবু বুঝতে পারল ওর হাত পা শক্ত করে বাঁধা রয়েছে। যন্ত্রণার অভিঘাতে এক মুহূর্তে সবকিছু দেবুর মনে পড়ে গেল। রাজুর ফোন কল, বড়াই দিঘি, পরিতোষ, ভারী হাওয়া, প্রীতিনী, প্রণবের মার, সব। তারই অবচেতন মন তার কানে কানে যেন ফিসফিস করে বলে গেল, মাথা ঠান্ডা রাখ দেবু, মাথা ঠান্ডা রাখ। তোর এখন ডাঙায় বাঘ, জলে কুমির, বেঁচে ফিরতে হবে। অনেকক্ষণ চোখ বুজে পড়ে রইল সে। সারা শরীরে কেন্নগুলো ঘুরে বেড়াচ্ছে, কপালে, ঠোঁটের উপরে, সর্বত্র। থুতু ফেলার মতো করে একটা কেন্নকে ঠোঁটের উপর থেকে ঝেড়ে ফেলে দুর্বল গলায় দেবু বলে উঠল, একটু একটু জল, একটু জল। দাঁড়া, মাথা গরম করিস না, মাথা গরম করিস না। এই ঘরে আমরা সকাল পর্যন্ত সবাই টিকতে পারবো না, আর ড্রাইভার বলতে একমাত্র ওই আছে। দে দে ওকে জল দে, জল দে। দেখ যদি বকিয়ে বাকিয়ে নিয়ে যাওয়া যায় বড়াই দিঘিটা পার করে।
ভিতরের রাস্তায় তো এতক্ষণ বোধহয় বুক জল, নৌকো লাগবে পার হতে। ওই বড়াই দিঘির রাস্তাটাই ভরসা। আর এখন দিঘির পারও যা, গ্রামের ভিতরেও তাই। সব জায়গায় ছেয়ে আছে এই পেতনিগুলো। প্রণব ঠোঁট কামড়ালো। কিছুক্ষণ আগুন চোখে দেবুর দিকে তাকিয়ে থেকে ঘরের কোণে রাখা কুঁজো থেকে এক গ্লাস জল এনে দেবুর গলায় ঢেলে দিল। তারপর পিতলের প্রদীপদানটা হাতে নিয়ে রমেনের উদ্দেশ্যে বলল, খুলে দাও বাঁধন। ভুলভাল কিছু করলে কিন্তু শুয়োরটার মাথার একেবারে পিছনে ঝাড়বো এবার। না, দেবু আর কিছু করতে পারবে না। কপালের আঘাতটা কতটা মারাত্মক সে জানে না। মুখের উপরে ভেজা কিছুর স্পর্শ সে পাচ্ছে না, অর্থাৎ রক্তটা জমাট বেঁধে আছে, বেরোতে পারেনি। দাঁতে দাঁত চেপে নিজেকে নিয়ন্ত্রণ করছিল দেবু। নিজের কর্তব্য সে স্থির করে ফেলেছে ইতিমধ্যে। দু হাত আকাশের দিকে তুলে সে বলল, তোমরা যেমন বলবে তেমনই হবে। আগে মরা মানে পরিতোষবাবুকে পলিথিনের র্যাপারটায় মুড়ে সেন্টটা টেনে দাও গলা পর্যন্ত। প্রণব আর রমেন মিলে পরিতোষবাবুর মৃতপ্রায় শরীরটাকে পলিথিনে মুড়ে গলা অবধি চেনটা টেনে দিল। দেবু হাত লাগালো না। তার পা আর মাথা ছিঁড়ে যাচ্ছিল অসহনীয় যন্ত্রণায়। প্রণব আর রমেন পরিতোষবাবুর শরীরটা তুলে নিয়ে যাচ্ছিল কাঁধের উপরে। দরজার দিকে তারা এগোতে যাবে, ঠিক এমন সময় একটা প্রবল ধাক্কায় বন্ধ জানালার উইদ্রার দুর্বল ছিটকিনিটা ভেঙে জানালার একটা পাল্লা খুলে গেল। একটা জলবাহী দমকা হাওয়া ছুটে এলো জানালার শূন্য বিবর পার হয়ে। দেবু সবার পিছনে ছিল। ও দেখতে পেল ঘোমটা টানা বেশ কয়েকটা নারী শরীর কাঁকড়ার মতো অদ্ভুত ভঙ্গিতে জানালার কাঠামো পার হয়ে ঘরের মধ্যে ঢুকে আসছে। নিশ্চিত ধীর তাদের গতি। তারা যেন জানে শিকার সম্পূর্ণ করায়ত্ত হয়েছে তাদের। পা ও মাথার যন্ত্রণা ভুলে, অবশ্যম্ভাবী মৃত্যুর কথা ভুলে দেবু পৈশাচিক শরীরগুলোর এগিয়ে আসা দেখছিল। এমন সময় প্রণবের তীক্ষ্ণ চিৎকার ভেসে এলো পিছন দিক থেকে, আরে হতচ্ছাড়া, ছোট পালা! কিছুক্ষণের মধ্যেই পরিতোষবাবুকে দেবুর গাড়ির মাঝখানে শুইয়ে দেওয়া হলো। রমেন বসলো দেবুর পাশে। প্রণব পরিতোষবাবুর মাথাটা কোলে নিয়ে বসলো। গাড়ি স্টার্ট করলো দেবু। রমেন বলল, যে পথে এসেছেন সেই পথেই যেন যাবেন। গ্রামের ভিতরের রাস্তা এতক্ষণে বোধহয় নদী হয়ে গেছে, গাড়ি ওই পথে যাবে না। দাঁতে দাঁত চেপে ওর দিকে একবার তাকিয়ে দেবু গাড়ি ছেড়ে দিল। রিয়ার ভিউ মিররে দেবু কালো ছায়া আর হলুদ চোখগুলো দেখতে পাচ্ছিল তখনও। পরিতোষবাবুর বাড়ির সামনে তারা দাঁড়িয়ে আছে অন্ধকারে গা ডুবিয়ে। ঝড়ের বেগে ডান দিকের লাল মাটির রাস্তাটা পার হয়ে যেতেই রমেন আর প্রণব একসঙ্গে চেঁচিয়ে উঠল, ঠিক ধরেছিলাম, হ্যাঁ, ভিতরের রাস্তার পুকুর ডোবার সমান হয়ে গিয়েছে। গাড়ি ছুটছে। দেবু আশ্চর্য হয়ে বলল, আচ্ছা, প্রতি বছর বর্ষাতেই গ্রামের ভেতরের এই রাস্তাটা ডুবে যায়? রমেনের গলায় ভয়ের ছাপ। না, 24 বছর আগে শেষ ডুবেছিল। এক কাপালিক মরেছিল সেইবার ওই বড়াই দিঘির পারে। গাড়ি ছুটছে, স্পিডোমিটারে 80, 90। গাড়ির সামনের কাঁচে একটা মথ আছড়ে পড়ে চেপটে গেল। পরিতোষবাবুর শ্বাসের শব্দ আরো প্রবল হয়েছে। প্রণব হঠাৎ চিৎকার করে কেঁদে ফেলল, ওই যে সামনে বড় দিঘির পার! ঘ্যাঁচ করে ব্রেক কষল দেবু। গাড়িটা দুবার প্রচণ্ড চাকুনি দিয়ে দাঁড়িয়ে গেল। নিজের মুখ নিজে চেপে ধরেছে রমেন। হেডলাইটের আলো আর একটু তেরছাভাবে পড়ছে দক্ষিণ দিকে। গাছগুলো দেখা যাচ্ছে, তারা কি একটু ছড়িয়ে ছিটিয়ে আছে? দেবুর সব মনে পড়ছে। নিথর জল, নিষ্পন্দ গাছের সারি, ভারী হাওয়া। গাড়ির ভেতরের আলো নিভিয়ে দিল দেবু। যেন নিজেদেরকে লুকিয়ে ফেলতে চাইছে বাইরের দৃশ্য অদৃশ্য সব চোখ থেকে। একটা গোঙানি শোনা যাচ্ছে গাড়ির পেছনের সিট থেকে। প্রণব কাঁদছে অস্ফুট স্বরে। রমেন চুপ। পরিতোষবাবু হাত বাড়িয়ে দেবুর পিঠ খামচে ধরছেন বারবার। প্রণব আর রমেন হঠাৎ নিজের দেহটাকে কুঁজো করে ড্যাশবোর্ডের নিচে বসে পড়ল। গাছের সামনে
শূন্য জমাট বেঁধে একটা মূর্তির সৃষ্টি হলো। যে ভারী হাওয়া পার হয়ে দেবু হেঁটে গিয়েছিল, সেটাই যেন ওই কালো ঘোমটা দেওয়া মেয়েটার রূপ নিয়েছে। পায়ে পায়ে এগিয়ে আসছে গাড়িটার দিকে। প্রণবের হিক্কার শব্দ শোনা যাচ্ছে। রমেন বিড়বিড় করে কিছু বলছে, কিন্তু তা বোঝা যাচ্ছে না। গাড়ির ভেতরে দমকা হাওয়াটা যেন বরফের চাঁয়ের মতো চেপে বসেছে দেবুর মুখে। কালো কাপড় পরা মূর্তির ঘোমটার ভেতরে কিছু একটা নড়াচড়া করছে, কিলবিল করছে। পরিতোষবাবুর গলা থেকে একটা গোঙানি বেরিয়ে আসছে। ঘোমটার ভিতরে ক্লেদাক্ত সরীসৃপের মতো নড়াচড়া করতে থাকা জিনিসটা একটা জীব। লাল মাখানো কুচকুচে কালো জীবটা ঘোমটার বাইরে লক লক করছে। আধ হাত লম্বা সরীসৃপের মতো পিণ্ড থেকে গড়িয়ে পড়ছে লালা। একটা রোগা হাত শূন্যে মেলে হাত পাতল মেয়েটা। জীবটা আরও একবার কিলবিল করে উঠল, আর সঙ্গে ঘোমটার ভেতরে দপ করে জ্বলে উঠল হলুদ দুটো চোখ। এক মুহূর্তে কর্তব্য স্থির করে ফেলেছে দেবু। দরজাগুলো আনলক করে ডান দিকের দরজা খুলে লাফিয়ে নামল সে। তারপর মাঝের স্লাইডিং দরজাটা খুলে পরিতোষবাবুর কাঁধের কাজটা খামচে ধরে রাস্তায় ফেলে দিল। প্রচণ্ড গতিতে মূর্তিটা এগিয়ে আসছে। রমেন কি বুঝে যেন দরজাটা টেনে বন্ধ করে দিল। দেবুও এক লাফে ড্রাইভারের সিটে উঠে বসে পড়ল। গাড়ি চালু করার ঠিক আগের মুহূর্তে দেবু দেখল রাক্ষসীটা উবু হয়ে বসে পরিতোষের উপর ঝাঁপিয়ে পড়েছে। সেটার গলার ভেতর থেকে আনন্দের, উল্লাসের, লোভের একটা গোঙানি বেরিয়ে আসছে। বিকেলের জলাশয়ের দিক থেকে গাড়ির দিকে আসার সময় এই শব্দটা শুনেছিল দেবু। গাড়িটাকে দেবু উড়িয়ে নিয়ে চলল বড়াই দিঘি পার করে। বাড়ি যাওয়ার আগে বাজারের লজে রমেন আর প্রণবকে থাকার ব্যবস্থা করে দিল দেবু। বাড়ি যেতে যেতে বুঝল ওর জ্বর আসছে, প্রবল জ্বর। গাড়িটাকে গ্যারেজে ঢুকিয়ে ভেজা জামা কাপড় ছাড়ছিল দেবু। হি হি করে কাঁপছে সে, থরথর করে কাঁপছে। লোডশেডিং। একটা কুকুর অনেকক্ষণ থেকে কাঁকিয়ে কাঁকিয়ে কাঁদছে। একটা হ্যারিকেন ধরিয়ে মা ঘরে এলো। মুখটা রাগে থমথম করছে। ঘরের চারিদিকে চোখ ঘুরিয়ে অবাক গলায় বলল, পেশেন্ট পার্টির লোক তো বাড়িতে আগে আনতি না, আজ হঠাৎ? একটা প্রশ্ন আছে মায়ের গলায়। দেবুর মাথাটা টিপটিপ করছে অসহ্য যন্ত্রণায়। একটু বিরক্ত হয়ে বলল, হ্যাঁ কি বলছো, কিছুই মাথায় ঢুকছে না। মা হ্যারিকেনটা টেবিলের উপরে রেখে থমথমে গলায় বলল, রেগে যাচ্ছিস কেন? আমার আজ খিদে নেই, তুই খেয়ে নে, আর ওই মেয়েটাকেও খেয়ে নিতে বল। দেবু চমকে উঠল। মেয়ে? কোন মেয়ের কথা বলছো? মা চলে যাচ্ছিল, কিন্তু দরজার কাছে ঘুরে দাঁড়িয়ে বলল, আরে মেয়ে না হোক বউ তো হবে, বিপদে পড়েই তো এসেছে নাকি। দেবু এবার আর্তনাদ করে উঠল। মা ঠিক করে বলো তো, কার কথা বলছো তুমি? কে? কোন মেয়ে? ওই তো রে, তোর পেছন পেছন গোমটা দেওয়া মেয়েটা তোর ঘরে ঢুকলো। ওর খিদে পায়নি কি রে? একটা ঠান্ডা কনকনে হাওয়া বয়ে গেল ঘরের মধ্যে, ঘন ভারী হাওয়া। আপনারা শুনলেন
লেখক কর্ণশীলের কলমে কালো ঘোমটা হলুদ চোখ গল্পটি। গল্পের নাট্য রূপান্তর করেছি আমি, অমিত সরকার। গল্পের সূত্রধার ও কথক আমি, অমিত সরকার। দেবু চরিত্রে কণ্ঠ দিয়েছেন নীল চক্রবর্তী। রাজুদা চরিত্রে কণ্ঠ দিয়েছেন আদিত্য বসু। চাওয়ালা ও বয়স্ক লোক চরিত্র দুটিতে কণ্ঠ দিয়েছেন শুভদীপ ঘোষ। রমেন চরিত্রে কণ্ঠ দিয়েছেন সুজন ঘোষ। প্রণব চরিত্রে কণ্ঠ দিয়েছেন কৌশিক ব্যানার্জি। পরিতোষ চরিত্রে ছিলেন শুভদীপ নাথ। শিবা চরিত্রে ছিলেন হ্যাপি এবং দেবুর মা চরিত্রে কণ্ঠ দিয়েছেন বর্ষা। ধ্বনি সংযোজনে ছিলেন রিম্পা ঘোষ। আবহ সম্পাদনায় ছিলেন শুভজিৎ বটপ্যাল। প্রচ্ছদ এঁকেছেন অয়ন সাহা। সামগ্রিক পরিচালনা এবং পরিবেশনায় টিম লোককথা। তাহলে কেমন লাগলো আমাদের আজকের গল্প? কমেন্ট করে অবশ্যই আমাদের জানান। আর ভালো লাগলে গল্পটি লাইক ও শেয়ার করতে ভুলবেন না। আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। আর শুনতে থাকুন লোককথা, মুহূর্তের অনুভূতিগুলো যেখানে গল্প হয়ে ফুটে ওঠে।